আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে রাখার স্বার্থে যে অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে আমি সংযুক্ত হতে পেরে আনন্দিত। সবাইকে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অর্থনীতি, স্নাতক সম্মান, বাংলাদেশের অর্থনীতি। আমাদের কোর্সের নাম, কোর্স কোড 232205, লেকচার নাম্বার 10, অধ্যায় 10 এবং আজকে শেষ ক্লাস। আমাদের আজকের লেকচারের শিরোনাম নারী ও উন্নয়ন। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of National University online video class. Lecture as a resource person. Please maintain the health rules. Subject economics, program honors, course code 232205. Name of the course studies on Bangladesh economy. Lecture number 10. Title of the lecture Women and Development. This is Muhammad Ali, Assistant Professor Economics, Government BL College Khulna. Email mdali3009@gmail.com. প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, আমি যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের নারী এবং উন্নয়ন অধ্যায়ের সিলেবাসের আওতাভুক্ত কয়েকটি বিষয়। প্রথমে আমরা জানবো যে জেন্ডার কি, জেন্ডারের বৈশিষ্ট্য কি, নারী উন্নয়ন সম্পর্কে, নারী ক্ষমতায়ন সম্পর্কে, বাংলাদেশের নারী উন্নয়নের বাধাসমূহ, বাংলাদেশের নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ কি। তো চলে আসি আমরা আজকের শুরুতেই। আজকের পাঠ থেকে তোমরা যা যা শিখতে পারবে সেগুলো হচ্ছে জেন্ডারের সংজ্ঞা বলতে পারবে, জেন্ডারের বৈশিষ্ট্য বলতে পারবে, নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশে নারী উন্নয়নের বাধাসমূহ আলোচনা করতে পারবে, বাংলাদেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জেন্ডার। আমরা শুরুতে জেন্ডার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একটু সাউন্ডটা কমে দাও তোমরা। জেন্ডার হচ্ছে, আমরা শুরুতে বলতে চাই, মানব সৃষ্টির এক বিশেষ কৌশল হচ্ছে নারী এবং পুরুষ একই ধরনের রক্ত মাংসের মানুষ, জৈবিক এবং কাঠামোগত দিক থেকে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নারী, একটা পুরুষ। এই জেন্ডার বলতে মানব জাতির মধ্যে পুরুষ ও নারী হিসেবে তার ভিতরে জৈবিক যে বিভক্তি, এটাকে বোঝায়। সাধারণত লিঙ্গ বা সেক্স বলতে বোঝায় এটা, জৈবিক পার্থক্য। আর জেন্ডারটা মূলত হচ্ছে একটা সামাজিক বৈশিষ্ট্য যেটা মানুষ সৃষ্টি করেছে, অর্থাৎ মানুষের আচরণগত কিছু বিষয় যা একজন পুরুষকে পুরুষ এবং একজন নারীকে নারী এরূপে দেখাতে শেখায়, এরূপ ভাবে প্রকাশ করে থাকে। এই হচ্ছে বিষয়। তো আমরা এখন দেখব যে জেন্ডার সংক্রান্ত কিছু বিষয়, যে 1970 দশক থেকে নারীবাদীদের দ্বারা এই লিঙ্গ বা জেন্ডার প্রত্যয়টি এটা নিয়ে বিকশিত হতে থাকে এবং এই কথাটি এমন একটি অর্থে ব্যবহৃত হয় যে প্রত্যেকটি সংস্কৃতিতে নারীরা পুরুষদের থেকে একইভাবে সম্পর্কযুক্ত নয় এবং বিভিন্ন সমাজে বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রেক্ষিতে নারীদের মর্যাদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ নারী পুরুষের ভিতর যে একটা বিভক্তি, নারী পুরুষের ভিতর যে একটা বৈষম্য, সেখান থেকে আমরা দেখতে পাই। এরপর যেটা আমরা পাবো, কিছু প্রামাণ্য সংজ্ঞা আমরা দেখব, যে
জেন্ডার নিয়ে কি প্রামাণ্য সংজ্ঞা আছে, সেটা হচ্ছে সুসান বাকিংহাম হ্যাটফিল্ড তার বিখ্যাত জেন্ডার গ্রন্থে তিনি বলেছেন, ইট ইজ এ সোশ্যাল কনস্ট্রাকশন organized biological sex. Individuals are born male or female, but they are acquire over a time a gender identity that is what it means to be the male or female. উইলিয়াম স্কট তিনি জেন্ডারের সংজ্ঞা দিতে বলেছেন যে জেন্ডার ইজ দ্য সোশ্যাল অর্গানাইজেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেক্স। নারী পুরুষের সামাজিক সংগঠনই হচ্ছে লিঙ্গ বা জেন্ডার। এখন আমরা জেন্ডার সংক্রান্ত কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখব যে জেন্ডারের কি কি বিষয় আছে। জেন্ডার মূলত একটা সামাজিক বিনির্মাণ, অর্থাৎ এই জেন্ডার কথাটি মানুষ সমাজ থেকে তৈরি করছে। মানুষ জন্মগতভাবে এই জেন্ডার প্রাপ্ত হয় না। জেন্ডারটা সামাজিক আচরণগত বৈশিষ্ট্য, আচরণ দিক থেকে মানুষ এটা পেয়ে থাকে। এরপরে যেটা আছে নারী এবং পুরুষ উভয়, এই জেন্ডার মূলত নারী এবং পুরুষ উভয়কেই প্রকাশ পেয়ে থাকে জেন্ডার দ্বারা। এরপরে যেটা আছে অর্থাৎ একজন নারীকে নারী এবং একজন পুরুষকে পুরুষ বলে যেভাবে বোঝা যায় বা তার আচরণগত কিছু বিষয়, সামাজিক কিছু বিষয়, এটাই কিন্তু জেন্ডার, এটা দিয়ে প্রকাশ পেয়ে থাকে। জন্মগত নয়, অর্জিত, অর্থাৎ এই জেন্ডারটা মানুষ জন্মগতভাবে পেয়ে থাকে না। জন্মগতভাবে যেটা পেয়ে থাকে সেটা হচ্ছে তার সেক্স, লিঙ্গ, তার শারীরিক কিছু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার এই লিঙ্গটা নির্ধারণ হয়ে থাকে। আর জেন্ডার মূলত তার জন্মগত বিষয় না, এটা সে সামাজিকভাবে পেয়ে থাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, না শুনতে পেলে বলবা, কারণ এটা রেকর্ড হবে তো। তাহলে আর একটা বিষয় আছে যে নারী পুরুষের সম্পর্ক নির্ধারণ, এইটা নারী এবং পুরুষের ভিতরে একটা সম্পর্ক নির্ধারণ করে থাকে এই জেন্ডার কথাটি দ্বারা। অর্থাৎ ফেমিনাইন, ম্যাসকুলাইন, মেল, ফিমেল, এরকম। আর একটা বিষয় আছে, জৈবিক নয়, সামাজিক দিক থেকে গুরুত্ব দেই, অর্থাৎ তার সামাজিক আচরণগত বৈশিষ্ট্যই তাকে এই বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করে থাকে। এইটা হচ্ছে জেন্ডারের আরো একটা বৈশিষ্ট্য। সেক্স নিরপেক্ষ, এই জেন্ডারটি শব্দটি সেক্স নিরপেক্ষ, নারী এবং পুরুষ দুটো প্রজাতিকেই জেন্ডার দ্বারা বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে যে একজন হিজড়া সে যদি তার নারী সুলভ আচরণ করে, তার চাল চলন নারী সুলভ হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু তাকে বলে থাকি যে নারী হিজড়া। আবার একজন হিজড়া যদি সে পুরুষ সুলভ আচরণ করে, পুরুষালী বৈশিষ্ট্য তার ভিতরে থাকে, তার আচরণগত সামাজিক চালচলনে যদি ওই ধরনের বৈশিষ্ট্য থাকে, তো আমরা পুরুষ হিজড়া বলি। আসলে তো তার সেক্স বলতে গেলে তার কোনো লিঙ্গের ভিতরে সে পড়বে না, সে নারীর ভিতরে না, পুরুষের ভিতরে না। এজন্য এই জেন্ডারটা হচ্ছে এরকমই একটা, যথা সামাজিক আচরণগত একটা বৈশিষ্ট্য, যা থেকে সামাজিক চালচলন আচরণের মধ্যে থেকে তার অবস্থান বা তার ভিতরে একটা পার্থক্য তৈরি করে দেয়, তার ভিতরে একটা পার্টিশন তৈরি করে দেয়, এটা হচ্ছে জেন্ডার। এরপরে আমরা যেটা দেখব যে নারী উন্নয়ন। এখন দেখো জেন্ডারের ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা বা প্রশ্ন থাকলে করতে পারো। এই যে জৈবিক নয় সামাজিক দিককে গুরুত্ব দেয়, এইটা জৈবিকটা হচ্ছে মানে তার জীবন সম্পর্কিত,
অর্থাৎ একটা ছেলে বা একটা মেয়ে জন্ম নেওয়ার পরে তার কিছু শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমরা বলে দিতে পারি যে এটি ছেলে আর এটি মেয়ে। বুঝা গেল? এটি হচ্ছে তার সেক্স বা লিঙ্গ নির্ধারক। এই জন্য বলা হচ্ছে সেক্স নির্ধারক হচ্ছে জেন্ডার। জেন্ডারটা হচ্ছে একজন মানুষের সামাজিক আচরণটা কেমন। অর্থাৎ এই জেন্ডার কথাটি সৃষ্টি হয়েছে সমাজ থেকে, আর সেক্স কথাটি তৈরি হয়েছে প্রকৃতি থেকে, তার ন্যাচারালি এটা তার ভিতরে আসছে। আমরা পুরুষ, আমাদের আচার আচরণ পুরুষ, আমাদের কিছু শারীরিক বৈশিষ্ট্য পুরুষের মতো এবং অঙ্গ প্রত্যঙ্গ সেভাবে তৈরি করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা হচ্ছে আমাদের সেক্স, আমরা পুরুষ। আর একটা মেয়ের সেক্স হচ্ছে তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু জেন্ডার কথাটি হচ্ছে মূলত তার সামাজিক চালচলন এবং বৈশিষ্ট্য। অর্থাৎ এই জেন্ডার দ্বারা একজন নারীকে একজন পুরুষের তুলনায় খাটো করে দেখার একটা মানসিকতা সমাজ তৈরি করে দিচ্ছে। এই জেন্ডার বিভাজন দ্বারাই একটা নারী তার শক্তি সামর্থ্য কম, তাকে মানে সুযোগ সুবিধা কম দিতে হবে, এই যে একটা পুরুষতান্ত্রিক মানসিকতা সমাজ তৈরি করে দিচ্ছে এই জেন্ডারের বিভাজনের দ্বারা। জেন্ডার মূলত একটা সামাজিক সৃষ্টি। বুঝা গেল? এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে নারী উন্নয়ন। নারীর উন্নয়নটা কি? সহজ কথা আমরা বলতে পারি যে সাধারণত নারীর অধিকারকে নিশ্চিতকরণ, তাকে ক্ষমতায়ন করা, নিরাপত্তা বিধান করা, তার কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি করা ইত্যাদির সম্মিলন বাস্তবায়নই হচ্ছে নারী উন্নয়ন। সহজ কথা বলতে গেছে যে নারী উন্নয়ন হচ্ছে এমন সমস্ত কিছু নারীকে ক্ষমতা দিতে হবে যাতে সে পুরুষের নিয়ন্ত্রণ মুক্ত থেকে নিজেই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, মানে আরেকজনের অধিকারে বা নিয়ন্ত্রণে সে না থেকে নিজেই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করে নিতে পারে। এটা হচ্ছে নারী উন্নয়ন। এখন নারী উন্নয়নের কথা বলতে গেলে আমাদের সাথে তার কয়েকটা বিষয় চলে আসবে। নারী উন্নয়ন এই শব্দটি কয়েকটি শব্দ সমষ্টির সমষ্টি বা কয়েকটি শব্দগুচ্ছের সমষ্টি। যেমন প্রথমে আমরা আসি যে উন্নয়নে নারী, এটাকে বলে উমেন ইন ডেভেলপমেন্ট, WID, উন্নয়নে নারী। এরপরে যেটা আছে আমি প্রত্যেকটা বর্ণনা দেব। নারী এবং উন্নয়ন, ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে বলে WAD, জেন্ডার ও উন্নয়ন, GAD। এই বৈশিষ্ট্য, এই তিনটে বিষয় নিয়ে, তিনটে বিষয়ের সমষ্টিটাই কিন্তু আমাদের নারী উন্নয়ন। তাহলে আমরা চলে আসি এবার তিনটে বিষয়ের প্রত্যেকটাকে নিয়ে আলোচনা। প্রথমটি হচ্ছে উন্নয়নে নারী, WID, উইড। সেটা কেমন? যে উন্নয়নে নারী এই ধারণাটি কথাটি প্রথমে চালু হয় বা উদ্ভব হয়েছিল 1960-এর দশকে। উন্নয়নে নারীর অবদান নিয়ে প্রথম আলোকপাত যিনি করেন তিনি হচ্ছেন ম্যারি ওলেস্টোনক্রাফট, 1759 to 1799। তার জুভি ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন এই গ্রন্থে তিনি নারীর অধিকার নিয়ে প্রথম প্রবন্ধ লেখেন। এর পরবর্তীতে নারীবাদী অর্থনীতিবিদ একজন লেখিকা এস্টার বসরাব বলা হয়, আবার বেজরাব বলা হয়, তিনি লেখেন ওমেন্স রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। এই বইয়ে আমরা এই WID, এখান থেকে মূলত WID বা উইড বা উমেন ইন ডেভেলপমেন্ট এই কথাটি আসে। উইডের কর্মকৌশলটা কি ছিল? যে উন্নয়নে নারীদেরকে বেশি মাত্রায় সম্পৃক্তকরণ করতে হবে, শিক্ষার সকল স্তরে জেন্ডার ও উন্নয়ন বিষয়ক এই ধারণাটিকে অন্তর্ভুক্ত করতে হবে, শিক্ষিত সকল মেয়েকে চাকরি প্রদান নিশ্চিত করা, ভাসমান এবং যাযাবর মেয়েদের জন্য ভ্রাম্যমাণ স্কুলের ব্যবস্থা করা,
তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে নিশ্চিত করা, নারী মুক্তি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারীর ঋণ ব্যবস্থা নিশ্চিত করা, নারীদের খাদ্য, পুষ্টি, শিশু পরিচর্যার বিষয়ে অধিকতর গুরুত্ব আরোপ করা। এটা ছিল কিন্তু নারী উন্নয়নে নারী অর্থাৎ ওমেন ইন ডেভেলপমেন্ট উইড এর মূল কর্মকৌশল। নারী উন্নয়ন কথাটি যে প্রবল মাত্রায় আজকের এই পর্যায়ে আসছে, এর জন্য প্রথমে হয়েছিল উইড, উন্নয়নে নারী, এই ধারণাটি বা এই প্রত্যয়টি প্রথমে চালু হলো। পরবর্তীতে যেটা আসলো ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ড, নারী ও উন্নয়ন ওয়ার্ড, এই ধারণাটি উদ্ভব হলো 1970-এর দশকের মাঝামাঝি। এটা মূলত একটা নব্য মার্ক্সিয়া ধারণা, অর্থাৎ মার্ক্স পন্থীদের পরবর্তী প্রজন্মের একটা ধারণা ছিল এই নারী ও উন্নয়ন, যেটাকে বলা হয় ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ড। এই ধারণাটি চালু হলো। এখানে মনে করা হচ্ছে যে নারী হবে মুক্ত এবং স্বাধীন, নারীর উপর কোনো পুরুষের শোষণ থাকবে না, নারীর উপর পুরুষের শোষণ বিলুপ্ত হবে, যেসব শক্তি নারী নির্যাতনের কারণ তা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং নারী মুক্তি পাবে। এই বিষয়টি চলে আসলো ওয়ার্ড ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট এই বিষয়ের মধ্যে। এবার যে ওয়ার্ডের বৈশিষ্ট্য কি ছিল, যে নারী সবসময় উন্নয়ন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবে বা সম্পৃক্ত আছে, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার কারণে নারী বঞ্চনার শিকার হচ্ছে, পুঁজিবাদ এবং বৈশ্বিক অর্থ ব্যবস্থা নারীকে অধস্তন করে রেখেছে, ওয়ার্ড নারীকে একটি শ্রেণী হিসেবে চিহ্নিত করে, এটি মার্ক্সবাদ ও নির্ভরশীলতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ওয়ার্ডের মাধ্যমে নারীকে সম্পৃক্ত করে রাখতে পারলে উন্নয়ন ঘটবে। এইটা ছিল ওয়ার্ডের বৈশিষ্ট্য বা ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গ্যাড, GAD, গ্যাড। গ্যাড হচ্ছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ জেন্ডার ও নারী। মূলত 1980-র দশকে উইড এবং ওয়ার্ড এদের কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা গেল এবং এদের যেভাবে ফ্লোরিশমেন্ট বা এদের যে প্রস্ফুটন যেভাবে হওয়ার কথা ছিল, বাস্তবে সেভাবে প্রস্ফুটন না হওয়ার কারণে এই জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট গ্যাড এর উদ্ভব ঘটে। গ্যাড নীতিমালা অনুযায়ী নারী শব্দটির পরিবর্তে জেন্ডার শব্দটি ব্যবহার করা হয়। গ্যাড নারী পুরুষের মধ্যে সামাজিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দেয়। গ্যাড নারীকে পরোক্ষ উপকারভোগী নয়, বরং সক্রিয় চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে। এটি ছিল GAD, গ্যাড এর বিষয়ে। এবার আমরা আসি গ্যাডের বৈশিষ্ট্যটা কি ছিল। GAD, গ্যাড জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, নারী পুরুষের উন্নয়নে, নারী এবং পুরুষকে উন্নয়নে পরস্পরের সহযোগী মনে করে। এটা নারী পুরুষকে একই সাথে উন্নয়নে সম্পৃক্ত করতে চায়। গ্যাড নারীর অধস্তনতা এবং দরিদ্রতার জন্য পুরুষতন্ত্রকে দায়ী করে। গ্যাড নারীর উন্নয়নে বিশ্বাসী, ক্ষমতায়নে বিশ্বাসী, কারণ ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। গ্যাড নারী উন্নয়নের জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপ কামনা করে, অর্থাৎ রাষ্ট্র যদি নারীদের উন্নয়নের বিভিন্ন প্রকল্প পদক্ষেপ হাতে না নেয় তাহলে নারীদের উন্নয়ন সম্ভব নয়, সেটা গ্যাড মনে করে। গ্যাড ধর্ম বর্ণ বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সমাজ চায়। এটা হলো জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে আর একটি শব্দ, এটার বিষয় আমি জানালাম। এবার আমি উইড, ওয়ার্ড এবং গ্যাড এই তিনটে সংমিশ্রণে হচ্ছে নারীর উন্নয়ন। তাহলে দেখো, যদি এই তিনটে বিষয়ের ভিতর কারোর জানার থাকে এখনো বা প্রশ্ন থাকে করতে পারো। তাহলে আমি সামনে এগিয়ে যাই।
এবার আমি চলে আসি নারীর ক্ষমতায়ন বা ফিমেল এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট। সেটা হচ্ছে কি যে বস্তুগত এবং অবস্তুগত সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণ আনার পাশাপাশি নিজেদের শক্তি বৃদ্ধি করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ করানোটাই হলো নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন বলতে পুরুষের উপর নারীর আধিপত্য বিস্তার নয়, নারী পুরুষের সমতা ভিত্তিক সহাবস্থানকেই বোঝায়। আমরা অনেকে বলতে পারি নারীর ক্ষমতায়ন মানে নারীকে বেশি ক্ষমতা দিয়ে দাও, পুরুষকে কম ক্ষমতা দিয়ে দাও। বিষয়টা সেরকম নয়। জাতিসংঘের দৃষ্টিতে নারীর ক্ষমতায়ন হচ্ছে it is a process by which women mobilizes to understand, identify and overcome gender discrimination so as to achieve equality of welfare and equal process of resources। অর্থাৎ এটা এমন একটি প্রক্রিয়া যখন নারীরা তাদের অধিকার, তাদের ভিতরে বৈষম্য, তাদের সমতা, তাদের কল্যাণ এবং তাদের সীমাবদ্ধতা, এই বিষয়গুলো তারা ভালোভাবে জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা কাজ করার জন্য একতাবদ্ধ হবে। তখনই মূলত নারীর ক্ষমতায়নের বিষয়টা আসবে এবং তখনই নারীর ক্ষমতায়ন হবে বলে জাতিসংঘ মনে করে। এর পরবর্তী যেটা আছে, বাংলাদেশে নারী উন্নয়নে বাধা। দেখি আমরা নারী উন্নয়নে বাধাগুলো কি কি। এখন প্রথম বাধা হচ্ছে সামাজিক অবস্থা। যে আমাদের নারী উন্নয়নের যে প্রথম বড় বাধা সেটা হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। আমরা নারীদেরকে আসলে সেই ধরনের স্বাধীনতা দিতে চাই না বা সামাজিক স্বাধীনতায় পুরুষতান্ত্রিক সমাজ এটা মেনে নিতে চায় না। যে সরকার বিভিন্ন সময় নানান প্রকার পদক্ষেপ গ্রহণ করছে, তারপরেও বাস্তবে দেখা যাচ্ছে যে নারীদের সেই প্রকার ক্ষমতায়ন বা সেই প্রকার নির্যাতন, নারীদের যে সমস্যাগুলো আছে, যৌতুক, নারী হত্যা, নারী মেয়ে শিশু অপহরণ, পাচার, ধর্ষণ, শ্লীলতাহানি, টিচিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে আসছে না, এটা কিন্তু থেকেই যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্তমান একটা সামাজিক অবস্থা। কারণ এখনো মানুষ গ্রাম্য সালিসির উপর নির্ভর করে, সেখানে কিছু ধর্মীয় অপব্যাখ্যা চলে, সেখানে বিশেষ করে গ্রাম্য সালিশে 101টা দুর্রা মারা ব্যাপার, গর্তে ঢুকিয়ে পাথর মেরে হত্যা করা, পুড়িয়ে মারার ঘটনা, এই ধরনের কিছু কিছু ঘটনা এখনো কিন্তু আমাদের সমাজে এটা রয়ে গেছে। আবার কোথাও আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের দ্বারা নারী ও শিশু নিহত দর্শিত হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু সামাজিক একটা অবস্থা। এই কারণে নারী উন্নয়নের জন্য যে সরকারি পদক্ষেপগুলো, যে কর্মকাণ্ডগুলো, যে প্রচেষ্টাগুলো নেওয়া হচ্ছে, সেগুলো আসলে বাস্তবায়ন খুব একটা হচ্ছে না। আমাদের বাধাগুলো কিন্তু এইগুলো। দারিদ্র হচ্ছে আর একটা বড় বাধা, যা আমরা আগে যেটা বলে আসলাম যে ইস্টার বোসরাত অর্থাৎ নারীবাদী লেখিকা, একজন অর্থনীতিবিদ, তিনি ইস্টার বোসরাত, তিনি তার 1970 সালের দিকে তার সেই বিখ্যাত গ্রন্থ ওমেন্স রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, এই যে বইটা বা গল্পটা মানে প্রবন্ধ, সেখানে তিনি গবেষণাধর্মী প্রবন্ধ, সেখানে তিনি নারী উন্নয়নের জন্য প্রধান শত্রু হিসেবে আখ্যায়িত করেছিলেন দারিদ্রকে। যেহেতু বাংলাদেশের দারিদ্র সীমার নিচে এই মুহূর্তে 20.5% লোক বসবাস করছে, একেবারে লেটেস্ট যে নিউজটা, তো সেই ক্ষেত্রে এই দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তার কিন্তু 2/3 হচ্ছে নারী। ফলে চাকরি এবং কর্মসংস্থান আমরা যে দিক থেকেই চিন্তা করি না কেন, নারীরা কিন্তু সব দিক থেকে পুরুষের তুলনায় পিছিয়ে আছে। ফলে এদের পারিবারিক, এদের দারিদ্রতাই কিন্তু এদের নারী উন্নয়নের জন্য একটা বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে অনগ্রসরতা, যদিও বর্তমানে সরকার
নারী শিক্ষার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ দিয়েছে, বিভিন্ন প্যাকেজ দিয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। বিশেষ করে প্রাইমারি এডুকেশনকে ফ্রি করা হয়েছে, বই দেওয়া হচ্ছে, অষ্টম বিশেষ করে এই পর্যন্ত এসএসসি পর্যন্ত। এরপরে মেয়েদেরকে প্রায় ডিগ্রি পর্যন্ত তাদেরকে উপবৃত্তি দেওয়া হয়েছে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার পরেও দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে যে হারে নারী শিক্ষার মানে হার গড়ে ওঠার দরকার ছিল, সেই হারে এটা কিন্তু এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে এসে পারি নাই। ফলে শিক্ষা ক্ষেত্রে একটা অনগ্রসরতা। একজন শিক্ষিত নারী তার জীবনে চলার পথে তার সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা কিন্তু সঠিকভাবে নিতে পারে। পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সে অংশগ্রহণ করতে পারে। অর্থনৈতিক দিক দিয়ে কিছু সে তার কন্ট্রিবিউশন রাখতে পারে। এক্ষেত্রে একজন অশিক্ষিত নারী এই কাজগুলো কিন্তু পারে না। না পারার ফলে নারী উন্নয়নে একটা বড় ধরনের বাধা এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে নারীর ক্ষমতায়ন এখানে আর ঘটছে না। পরে যেটা আছে, সচেতনতার অভাব। মূলত একজন আদর্শ নারী একজন একটা দেশ, একটা জাতির একটা সম্পদ। কারণ নেপোলিয়ন বলেছিলেন যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। তাহলে মা যদি শিক্ষিত, মা যদি সচেতন না হয়, তাহলে তার সন্তান কিন্তু লেখাপড়ার ব্যাপারে, অর্থ উপার্জনের ব্যাপারে, এই ব্যাপারে কিন্তু প্রথম থেকে তারা সচেতন হবে না। এজন্য নারীদেরকেই কিন্তু সচেতন আগে হতে হবে, যাতে করে সার্বিকভাবে দেশের উন্নয়নের কাজে পুরুষের পাশাপাশি তারা বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে। সেজন্য নারীদেরকে সচেতন হতে হবে। বাংলাদেশে যেহেতু নারীদের মধ্যে ব্যাপক জনগোষ্ঠী এখনো এই সচেতনতার ছোঁয়া তাদের ভিতরে লাগে নাই, ফলে উন্নয়নে তাদের অংশগ্রহণটা কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে আসে নাই এবং যথেষ্ট পরিমাণে এখনো পিছিয়ে আছে নারীর অংশগ্রহণটা। ধর্মীয় গোঁড়ামি, এটা একটা বিষয়। যেহেতু নারীর একটা ধর্মীয় অবস্থান, ইসলাম ধর্মে নারীকে অত্যন্ত সম্মান এবং মর্যাদার স্থান দান করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। হিন্দুদের পুরাণে বলা হয়েছে যে নারীরা শক্তির মূল আধার, নারী আদ্যা শক্তি মহামায়া। তো বাস্তবে দেখা যাচ্ছে ধর্ম ব্যবসায়ী এবং এক শ্রেণীর হীন মানসিকতার ব্যক্তিবর্গ বিভিন্ন ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মীয় কিছু ফতোয়া, যেগুলো ধর্মের সাথে যায় না বা কোরআন হাদিসের সাথে বা হিন্দুদের এসের সাথে যায় না, অর্থাৎ এগুলো তাদের মতো করেই তারা এই ফতোয়াগুলো দিয়ে নারীদেরকে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখার একটা হীন প্রচেষ্টা তারা করে যাচ্ছে, যাতে করে যুগ যুগ ধরে নারী নির্যাতিত, শোষিত হয় এবং পুরুষতান্ত্রিক সমাজের কর্তৃত্ব তারা সেভাবে ধরে রাখতে পারে। ফলে যেহেতু নারী পুরুষ উভয়ের অংশগ্রহণে কিন্তু উন্নয়ন ত্বরান্বিত হবে, যেহেতু নারী উন্নয়ন কাজে তাদের কোনো অংশগ্রহণ তারা করতে পারে না এবং নারী উন্নয়নে এখানে এটা হচ্ছে তাদের জন্য আরো একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। এরপরে যে বিষয়টা আসছে, সুশিক্ষার অভাব। শিক্ষা একটা বিষয়, তবে সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা। খালি শিক্ষিত হলেই হবে না। ভারতবর্ষে নারীদের লক্ষ্য করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তোমরা আমাদের দেশের মেয়েরা শিক্ষিত হোক, সেটা আমি খুবই চাই, কিন্তু তাদের আদর্শকে বিসর্জন দিয়ে নয়। এই কথাটি শুধু ভারতবর্ষ নয়, শুধু বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, যে আদর্শকে বিসর্জন দিয়ে কিছু করা যাবে না। আমরা আমাদের নিজস্ব একটা ধর্মীয় চেতনা আছে, আমাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, আমরা বাঙালি, আমাদের একটা সংস্কৃতি আছে। আমরা এগুলোকে ভুলে যখন বিদেশি সংস্কৃতি, বিদেশি তালে চলবো, তখন কিন্তু আমাদের সমাজটা কলুষিত হবে। এই ধরনের অবস্থা দেখা যায় কিছু পথভ্রষ্ট নারীরা তাদের আচার আচরণ, চাল চলনে এমন কিছু অশ্লীলতা
এবং চলমান সভ্যতার বিপক্ষে কিছু কাজ করে থাকে, যাতে করে অন্য অন্য নারীরাও কিন্তু তাদের লেখাপড়া শেখা বা উন্নয়নে অংশগ্রহণ বা তাদের বাইরে চালচলনটা অনেকটা সীমাবদ্ধ এবং সংকুচিত করে দিচ্ছে, ফলে উন্নয়নে তাদের অংশগ্রহণটা সঠিকভাবে আসছে না। অর্থাৎ এইখানে সুশিক্ষা না, এখানে শিক্ষা নয়, এখানে তাদের সুশিক্ষার অভাব, তাদের কুশিক্ষা বা অজ্ঞতাই কিন্তু তাদেরকে ওই পথে নিয়ে গেছে, এবং তাদের দেখা দেখি পুরো পরিবেশটাই কিন্তু সেভাবে কিন্তু প্রভাবিত হচ্ছে এবং এটা হয়ে থাকে। এরপরে হচ্ছে সুযোগের অভাব। যেহেতু আমাদের বাংলাদেশ ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার একটা দেশ, এখানে জনসংখ্যা আছে ১৬ কোটি বা বর্তমানে হয়তো ১৮ কোটির কাছাকাছি চলে যাবে। যেহেতু একটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ, এখানে জনসংখ্যার ১.০ হচ্ছে বেকার এবং শিক্ষিত বেকারের সংখ্যা লক্ষাধিক। যেহেতু প্রত্যাশিত সুযোগ নাই, তাই এখানে তরুণরা নিজের উদ্যোগে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে না। আর যেহেতু পুরুষরাই করতে পারছে না, সেহেতু মহিলারা তো এখানে কোনো সুযোগ পায় না। ফলে সুযোগের অভাব, তাদেরকে যদি একটু উদ্যোগ তাকে যদি উৎসাহিত করা হতো, বিভিন্ন সংস্থান তৈরি করার, তাদের যে কর্ম প্রচেষ্টাকে যদি সরকারি বেসরকারি পক্ষ থেকে সহযোগিতা করা হতো, তাহলে অবশ্যই নারীরা উন্নয়নে বড় একটা অংশীদারিত্ব পালন করতে পারত। এ হচ্ছে বাংলাদেশে নারী উন্নয়নে বাধা। আরো কিছু বাধা রয়ে গেছে, যে আমাদের নারী নির্যাতন একটা বড় ধরনের বাধা রয়ে গেছে, যে আমাদের সমাজে নারী নির্যাতন, পুরুষতান্ত্রিক সমাজে বিভিন্নভাবে নারীর উপর নির্যাতন চলে। পারিবারিক কলহ, পারিবারিক কলহের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইপটিজিং আছে, তারপরে এখানে যৌতুকের বিষয় আছে, তারপরে শ্বশুর বাড়িতে শ্বশুরালয়ের অন্য অন্য ব্যক্তিবর্গের বিভিন্ন ধরনের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, মানসিক চাপ, বিভিন্ন ধরনের কাজে তাকে বাধ্য করা, মেয়েদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া, তাদেরকে ধরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত করা, এই বিষয়গুলো কিন্তু নারীর উন্নয়ন এবং নারীর উন্নয়ন কাজে অংশগ্রহণ প্রক্রিয়াটাকে সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত করছে। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে বাংলাদেশে নারী উন্নয়নে বাধাসমূহ নিয়ে আলোচনা করলাম। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে বলতে পারো, বা তোমাদের যদি কোনো বক্তব্য থাকে যোগ করতে পারো। আশা করি প্রশ্ন নাই, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। বাংলাদেশের নারী উন্নয়ন এবং ক্ষমতায়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ। বাংলাদেশ সরকার কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তার একটা বর্ণনা আমরা দিব। নারীর উন্নয়ন এবং ক্ষমতায়ন আমরা প্রথমেই পাবো যে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন। সরকার এ পর্যন্ত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা, আমরা এটা 4টি জাতীয় নারী উন্নয়ন নীতিমালা, 3টি হচ্ছে নির্বাচিত সরকারের অধীনে, 1998 সালে একটি, 2004 সালে একটি, 2008 সালে যেটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল, এবং সর্বশেষ 2011 নারী উন্নয়ন নীতিমালা। এই 4টি নীতিমালা প্রণয়ন করে নারীকে সুরক্ষা দেওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণকে নিশ্চিত করা এবং সকল পর্যায়ে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে, নারীকে আরো বেশি ক্ষমতায়ন করার ক্ষেত্রে এই নীতিমালাগুলো যথেষ্ট কার্যকারী ভূমিকা পালন করছে, এবং ইদানিং এই অনুযায়ী সরকার বিভিন্ন জায়গায় প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছে। বাজেটে নারী উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করা, এটা আমরা যদি একটি বাজেট, বর্তমান যে অর্থ বছরের যে বাজেট, এই বাজেটটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে বাজেটে নারী উন্নয়নের যে বিষয়টি আছে, আমরা বিগত 3 বছরে একটি ডাটা যদি লক্ষ্য করি, যে 2017-18 অর্থ বছরে বাংলাদেশ জাতীয় বাজেটে 28% নারী উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছিল, এবং 18-19 পরবর্তী বছরে সেটা বৃদ্ধি পেয়ে হয় 29.65%, এবং তারপরে বছর 2019 এই 19-20 অর্থ বছরের সর্বশেষ যে বাজেটটা হয়, সেখানে নারী উন্নয়নের জন্য বাজেটের প্রায় 30.82% বরাদ্দ রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের নারী উন্নয়নে বাজেট বরাদ্দ রাখা হয়েছে। কোন বিষয়টা, সেই বিষয় নিয়ে আমি এখন দেখালাম। এরপরে যেটা আছে, সাংবিধানিক মর্যাদা দান।
নারী পুরুষ রাষ্ট্র ও সমাজ মানে সামাজিক দৃষ্টিতে এখানে সংবিধান 27 ধারায় বলা হয়েছে যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। পরবর্তী আবার 28(2)তে বলেছে রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করবে। এরকম বেশ কয়েকটি সাংবিধানিক মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে। যেহেতু সময় সংক্ষেপ খুব বেশি আলোচনা করতে পারতেছি না। শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি, নারী শিক্ষা বা শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য বিগত কয়েক বছর ধরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই উদ্যোগের বর্তমান যে ফলাফল হচ্ছে এটা বেশ পজিটিভ। দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষায় শিক্ষকতার ক্ষেত্রে নারীদেরকে 60% কোটা নির্ধারণ করা হয়েছে শিক্ষকতার ক্ষেত্রে, এবং নারী মেয়েদের বিশেষ করে বালিকাদের ভর্তি এবং ঝরে পড়ার যে ডিফারেন্সটা এটা অনেকটা কমে গেছে। তাদের প্রায় 94% এনরোলমেন্ট বা ভর্তি এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি। মেয়েদের ক্ষেত্রে বেশ সন্তোষজনক, যেটা ছেলেদের ক্ষেত্রে আরো কম। এরপর যেটা আমরা ভাবো যে নারী উদ্যোক্তাদের সহায়তা বৃদ্ধি করা, অর্থাৎ বিভিন্ন মেয়েরা যখন বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চায়, বিভিন্ন ক্ষুদ্র শিল্প কুটির শিল্প বিভিন্ন ক্রাফটের উপরে তারা কাজ করতে চায়, তখন তাদেরকে সরকারিভাবে বিভিন্ন বরাদ্দ দেওয়া হয় এবং ঋণ প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা দেওয়া হয়। তাদের কোনো জামানত ছাড়াই এই মুহূর্তে তাদেরকে 25 লক্ষ টাকার উপরে ঋণ দেওয়া হচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক এবং অন্য অন্য আরো কয়েকটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, তারা প্রায় 10% বা তার নিচে বর্তমানে তাদেরকে ঋণ দিয়ে থাকতেছে এইসের ক্ষেত্রে নারীদের উন্নয়ন। সংসদে নারী আসন বৃদ্ধি, সংসদে নারীর আসন বৃদ্ধি করা হয়েছে, এটা প্রায় 50 করা হয়েছে 30 থেকে, এটা আমরা সবাই জানি। এবং এটা জাতীয় নারী উন্নয়ন নীতিমালার প্রস্তুতের পরেই এই কাজটি করা হয়েছিল। গুরুত্বপূর্ণ পদে নারীর আসন বর্তমানে বাংলাদেশে দেখছি আমরা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সংসদের স্পিকার, তারপরে সেনাবাহিনীতে আমরা বড় বড় পদে নারীদেরকে দেখতে পাচ্ছি, তারপরে বিচারালয়ে, তারপরে আমাদের পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীতে নারীদের গুরুত্বপূর্ণ পদে নারীদের অংশগ্রহণ, তাদের রিক্রুটমেন্ট বৃদ্ধি করা হয়েছে। এটা সরকারের প্রচেষ্টা এবং সরকারের সদিচ্ছা আন্তরিকতার মাধ্যমেই এই কাজটি সম্পন্ন হয়েছে। ফলে নারীর উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ যথেষ্ট এগিয়ে আছে, একথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তারপরেও বাংলাদেশে কিছু কিছু এত উদ্যোগ নেওয়ার পরেও বেশ কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে, যেটা বাংলাদেশ সরকার খুব শীঘ্রই তার গুরুত্বপূর্ণ নীতি নির্দেশনা দ্বারা এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এই সবগুলো বিষয়ে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসতে পারবে। নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন একটা কাঙ্ক্ষিত পর্যায়ে এনে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এ পর্যন্ত আমার সাথে 10টা ক্লাসে অংশগ্রহণ করেছো। স্টাডিজ অন বাংলাদেশ ইকোনমি এই কোর্সে আমি তোমাদের সাথে ছিলাম। ক্লাসগুলো তোমরা দেখেছো। এরপরে যদি তারপরেও যদি ক্লাসগুলো যেগুলো করছো কোথাও কিছু জানার থাকে, যেহেতু আমার ইমেইল আইডি নাম্বার দেওয়া আছে, ওখানে তোমরা নক করবে। তোমরা ভালো থাকবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আপনাকেও ধন্যবাদ। এই শেষ মুহূর্তে আবার ঢুকলো কে?